বলা হয় মানুষের আসল চরিত্র উন্মোচিত হয় দুটি চরম পরিস্থিতিতে, হয় ক্ষমতার শিখরে, যখন তার মুঠোয় পৃথিবীর সমস্ত ঐশ্বর্য, নয়তো সর্বনাশের তলদেশে, যখন তার হারানোর আর কিছুই বাকি নেই। কিন্তু যে হৃদয় সর্বস্ব খুইয়েও নিজের মানবতার দীপশিখা নিভতে দেয় না, সেই হৃদয়ের মূল্য কোনো সাম্রাজ্যের স্বর্ণমুদ্রা দিয়েও কেনা যায় না। এই আখ্যানটি হল দীপার। দীপা, যিনি কলকাতা শহরের সেই অসংখ্য বস্তিগুলির এক কোণে থাকতেন, যেখানে জীবন প্রতিদিনের সংগ্রাম। তার কাছে আকাশ তো ছিল, কিন্তু আশার ঝলমলে আলো প্রায় পৌঁছাতই না। তিনি একটি ছোট বেলির দোকানে কাজ করতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার আঙুলগুলি রজনীগন্ধা আর বেলি ফুল গেঁথে চলত, কিন্তু তার নিজের জীবন ছিল কাটার মতো কঠিন। বাড়িতে তার অসুস্থ মা ছিলেন, যিনি শয্যাশায়ী। দীপার রোজগারের প্রতিটি পয়সা, তার কঠোর পরিশ্রমের প্রতিটি ফোঁটা কেবল মায়ের চিকিৎসা আর দুবেলা খাবারের সংস্থানেই খরচ হয়ে যেত। তার কাছে দামি শাড়ি বা অলংকার ছিল না, কিন্তু তার ছিল এক অমূল্য মন। এমন একটি মন যা পরের কষ্ট অনুভব করত, কারণ তিনি স্বয়ং কষ্টকে খুব কাছ থেকে দেখেছিলেন। এই শহরের উল্টো প্রান্তে মেঘে ঢাকা চক্রবর্তী টাওয়ারে বিলাসবহুল অফিসে বসতেন দেবব্রত চক্রবর্তী। এক এমন নাম যার একটি নির্দেশে শেয়ার বাজার ওঠানামা করত। দেবব্রত জীবনে কেবল একটাই মন্ত্র শিখেছিলেন, অর্থ উপার্জন করা এবং সেটিকে আঁকড়ে ধরে থাকা। শূন্য থেকে শুরু করে আজ তিনি 100 কোটি টাকার মালিক। কিন্তু এই যাত্রাপথে তিনি ভুলে গিয়েছিলেন যে টাকার ঝলকের চেয়েও মহৎ কিছুই পৃথিবীতে আছে। তিনি বিশ্বাস করতেন না মানুষকে, তিনি বিশ্বাস করতেন কেবল আর্থিক অবস্থাকে। তার একমাত্র সন্তান ছিল সায়ন। সায়ন তার বাবার অগাধ সম্পত্তির ছায়ায় বেড়ে উঠলেও তার হৃদয়ে সেই প্রাচুর্যের আলোয় অন্ধ হয়নি। সায়নের জীবনের সবচেয়ে সুন্দর সত্যটি ছিল দীপা। সায়নের সাথে দীপার পরিচয় হয়েছিল একটি ফটোগ্রাফি প্রদর্শনীতে, যেখানে দীপা ফুল সাজাতে এসেছিলেন। সায়ন তাকে দেখিয়ে এবং সেই দরজা খুলে দীপার সাথে আলাপ করিয়েছিলেন। দীপা তাকে কেবল একটি সাধারণ কোম্পানিতে কাজ করা এক সামান্য ছেলে ভাবতেন। তাদের ভালোবাসা ছিল সরলতা এবং আত্মিক সংযোগের উপর ভিত্তি করে। একদিন সায়ন সাহস করে তার বাবাকে দীপার কথা জানানোর সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন না যে এই সিদ্ধান্তই দীপার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার প্রথম ধাপ হতে চলেছে। দেবব্রত চক্রবর্তী, যিনি বিশ্বাস করতেন যে প্রতিটি গরিব মানুষের চোখ কেবল তার ভাণ্ডারের দিকে, নিজের ছেলের মুখে একটি গরিব মেয়ের নাম শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই সোনার হরিণ ধরতে আসা মেয়েটিকে তিনি নিজেই উচিত শিক্ষা দেবেন। তিনি এমন একটি জাল পাতার সিদ্ধান্ত নিলেন, যার মাধ্যমে তিনি তার ছেলে সায়নকে দেখাতে পারবেন যে এই মেয়েটি তাদের আবেগের নয়, বরং আদের টাকার যোগ্য। পরের দিন দেবব্রত চক্রবর্তী তার পরিকল্পনা কার্যকর করলেন। সেই 1000 কোটি টাকার সাম্রাজ্যের মালিক, যিনি তার ইতালীয় জুতোয় এক কণা ধুলোও লাগতে দেননি, আজ ছেঁড়া জীর্ণ পোশাকে ছিলেন। তার মুখে নকল ময়লা এবং চুলে সাদা রং লাগিয়ে তাকে এক অসহায় দুর্বল বৃদ্ধ ভিখারির রূপ দেওয়া হলো। তার চোখে সেই শূন্যতা ছিল যা জীবনের সব আশা হারিয়ে ফেলেছে। তিনি সেই কালী মন্দিরের সিঁড়িতে গিয়ে বসলেন, যেখান থেকে দীপা রোজ সন্ধ্যাবেলায় তার দোকান বন্ধ করে বাড়ি ফিরতেন। দেবব্রতর নিরাপত্তা কর্মীরা সাধারণ পোশাকে দূর থেকে তার ওপর নজর রাখছিলেন, এটি নিশ্চিত করার জন্য যে কোটিপতির যেন কোনো আসল আঘাত না লাগে। সন্ধ্যা নামল। দীপা দিনভর পরিশ্রমের ক্লান্তিতে নুয়ে পড়া শরীরে আঁচলে নিজের সামান্য রোজগার বেঁধে কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার হাঁটার গতিতে দ্রুততা ছিল। তাকে বাড়ি পৌঁছে তার মাকে ওষুধ দিতে হবে। আজ আয়ও কম হয়েছিল এবং তার কপালে দুশ্চিন্তার রেখাগুলি স্পষ্ট ছিল। তিনি সবেমাত্র সিঁড়ি থেকে নামতে যাবেন, তখনই তার নজর পড়ল সেই কাঁপতে থাকা বৃদ্ধ ভিখারিটির ওপর। দেবব্রত তার নিয়ন্ত্রিত কণ্ঠে, যাকে তিনি ইচ্ছাকৃতভাবে দুর্বল এবং ব্যথাপূর্ণ করে তুলেছিলেন, কাশতে কাশতে বললেন, মা, 2 দিন ধরে কিছু খাইনি। ভগবান তোমার ভালো করবে, শুধু একটু জল বা একটি রুটির টুকরো। দীপা এক মুহূর্তের জন্য থামলেন।
তার চোখ সেই বৃদ্ধের কষ্ট বুঝতে পারল। তারপর তার নজর গেল সেই আঁচলে বাঁধা সেই সামান্য কয়েন ও নোটগুলির দিকে। এই টাকাগুলি ছিল তার মায়ের একদিনের ওষুধের মূল্য। এক মুহূর্তের জন্য তার হৃদয় দুলে উঠল। যদি তিনি এই টাকা দিয়ে দেন, তবে কাল মায়ের ওষুধের কি হবে? এটি ছিল সেই দ্বিধা যা প্রতিটি মানুষের হৃদয়ে জাগে, যার কাছে দেওয়ার মতো নিজের প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে না। তিনি চোখ বন্ধ করলেন এবং একটি গভীর শ্বাস নিলেন। তারপর তিনি তার আঁচলের গিঁট খুললেন। তিনি তার মধ্য থেকে অর্ধেক টাকা বের করলেন এবং কাছের দোকান থেকে একটি জলের বোতল ও 2টি রুটি কিনলেন। তিনি ফিরে এসে সেই ভিখারিটির কাছে এলেন এবং খুব নরমভাবে বললেন, বাবা, এই নিন, আপনি প্রথমে একটু জল পান করুন। তিনি নিজের হাতে বোতলের ঢাকনা খুলে জল সেই বৃদ্ধের দিকে বাড়িয়ে দিলেন। দেবব্রত চক্রবর্তী, যিনি এই স্বার্থপর পৃথিবীতে কেবল লেনদেন জানতেন, হবাক হয়ে গেলেন। তিনি আশা করছিলেন যে মেয়েটি তাকে তাড়িয়ে দেবে বা উপেক্ষা করে চলে যাবে, কিন্তু দীপা কেবল খাবারই দিলেন না, বরং তার বসার ভঙ্গি দেখে বললেন, বাবা, আপনার কি ঠান্ডা লাগছে? তিনি কাঁধে রাখা তার পুরনো ছেঁড়া শানটি বের করলেন এবং সেই ভিখারির কাঁধে জড়িয়ে দিলেন। আমার কাছে শুধু এটাই আছে, আপনি এটা রেখে দিন, রাতে শিশির পড়ে। তিনি হাসলেন, এমন একটি হাসি যাতে নিজের দারিদ্র্যের কোনো লজ্জা ছিল না, ছিল কেবল সহানুভূতি এবং দানের শান্তি। দেবব্রতর চোখ বিস্ফারিত হল। এই মেয়েটি, সে তার মায়ের ওষুধের টাকা এবং নিজের একমাত্র শালটি একজন অচেনা ভিখারিকে দিয়ে দিল। দেবব্রতর মাথা ঘুরে গেল। এটি তার পাতা জালে এমন একটি কাজ ছিল যার তিনি কল্পনাও করেননি, কিন্তু তার ধূর্ত মন মানতে প্রস্তুত ছিল না। এটা কেবল অভিনয়, তিনি নিজেকে বললেন। হয়তো এ সবারই সাহায্য করে। আমাকে এমন কিছু করতে হবে যাতে তার আসল লোভ বেরিয়ে আসে। এই পরীক্ষা এখনও শেষ হয়নি, এটা কেবল শুরু। পরের দিন সন্ধ্যায় দীপা আবার সেই রাস্তা দিয়ে গেলেন। তার মুখে আজ ক্লান্তি ছিল আরও বেশি। রাতে মায়ের শরীর খারাপ হয়েছিল এবং ডাক্তার কিছু দামি ওষুধ লিখেছিলেন। তিনি তার সোনার ছোট নাকফুলটি, যা তাকে মা দিয়েছিলেন, সেটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার মন ভারী ছিল, কিন্তু পাগুলি ক্লান্ত। সেই কালীমন্দিরের সিঁড়িতে সেই বৃদ্ধ ভিখারি দেবব্রত চক্রবর্তী বসেছিলেন। শরীরে দীপার দেওয়া সেই শালটি জড়ানো। দীপা তাকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য থামলেন। আজ তার কাছে দেওয়ার মতো টাকা ছিল না, কিন্তু তিনি তার ঝোলা থেকে একটি রজনীগন্ধার ফুলের ছোট মালা বের করলেন, যা বিক্রি হয়নি। বাবা, তিনি আস্তে করে বললেন, আজ টাকা নেই, তবে এই ঈশ্বরের ফুলটি রেখে দিন। দেবব্রত কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে ফুলটি নিলেন। তিনি কিছু বলতে যাবেন, তখনই তার পূর্ব পরিকল্পিত কৌশল অনুযায়ী নজর গেল সিঁড়ির কোণে পড়ে থাকা একটি জিনিসের ওপর, একটি কালো চামড়ার মানিব্যাগ। আরে, দেবব্রত অবাক হবার ভান করলেন। মা, দেখ তো ওখানে কি পড়ে আছে। দীপার চোখ সেই মানিব্যাগে বিকে গেল। তিনি ইতস্তত করলেন, কিন্তু তারপর মানিব্যাগটি তুলে নিলেন। যেই তিনি এটি খুললেন, তার চোখ ছানা বড়া হয়ে গেল। মানিব্যাগে 2000 টাকার নোটের অনেকগুলো বান্ডিল ছিল, কমপক্ষে 5 লক্ষ হবে। সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, শুধু টাকা ছিল। দীপার হৃদয়ে জোরে ধরফড় করে উঠল। 5 লক্ষ! এই অঙ্ক তার জীবন পাল্টে দিতে পারত। মায়ের পুরো চিকিৎসা, বাড়ির ভাড়া, সব কিছু। এক মুহূর্তের জন্য তার হাত কাঁপতে লাগল। দেবব্রত চক্রবর্তীর তীক্ষ্ণ চোখ একটি সেন দৃষ্টির মতো দীপার মুখের প্রতিটি ভাব পড়ছিল। এটাই সুযোগ, তিনি মনে মনে ভাবলেন। এবার আসল লোভ বেরোবে। কোনো এত টাকা প্রত্যাখ্যান করতে পারে না। বৃদ্ধ ভিখারির কণ্ঠে এক অদ্ভুত উল্লাস ভরে উঠল। দেবব্রত বললেন, দেখলি মা, ভগবান আমাদের কথা শুনলেন। কাল তুই আমার সাহায্য করেছিলি, আজ দেখ ওপরওয়ালা আমাদের কত কিছু দিয়ে দিলেন। এটা আমাদের ভাগ্য। তুই এর থেকে আধা রেখে দে, যা তোর মায়ের চিকিৎসা করা, কেউ জানতে পারবে না। এটা ভগবানের দেওয়া পুরস্কার তোর জন্য। দীপা একবার সেই নোটগুলির দিকে তাকালেন এবং তারপর সেই বৃদ্ধ ভিখারির লোভী দেখানো মুখে তার মনে তার মায়ের অসুস্থ মুখটি ভেসে উঠল। কিন্তু তারপর তার অন্তরাত্মা তাকে নাড়িয়ে দিল। তিনি একটি গভীর নিঃশ্বাস নিলেন এবং মানিব্যাগটি বন্ধ করলেন। না বাবা, তার কণ্ঠস্বর দৃঢ় ছিল, যদিও সামান্য কাঁপছিল। এটা আমাদের নয়, এটা কারো পরিশ্রমের উপার্জন। যে এটি হারিয়েছে সে কত না চিন্তিত হবে। এটি ভগবানের পুরস্কার নয়, এটি আমাদের সততার পরীক্ষা।
দেবব্রত স্তব্ধ হয়ে গেলেন। পাগল নাকি মেয়েটা? তিনি বিরক্তি নিয়ে বললেন, কাকে ফেরত দিবি? কোনো নাম ঠিকানা নেই? এটা আমরা পেয়েছি, রেখে দে। দীপা দৃঢ়তার সঙ্গে মাথা নাড়লেন। না, আমি এটা মন্দিরের পুরোহিত মশাইকে দিয়ে দেব। তিনি ঘোষণা করিয়ে দেবেন, যার হবে সে এসে নিয়ে যাবে। যদি আমরা এই টাকা রাখি, তবে আমাদের আর একজন চোরের মধ্যে কি পার্থক্য থাকবে? আমি আমার মায়ের চিকিৎসা পাপের টাকা দিয়ে করাতে পারব না। তিনি ঘুরলেন এবং সোজা মন্দিরের অফিসের দিকে হেঁটে গেলেন। দেবব্রত চক্রবর্তী, যিনি ভিখারির বেশে ছিলেন, তাকে যেতে দেখলেন। তার বুকে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হচ্ছিল। এটি ভয় ছিল না, এটি ছিল গভীর আঘাত। প্রথমবারের মতো তার সম্পদ, তার কৌশল, তার অহংকার এমন একটি মেয়ের কাছে হেরে গেল, যার কাছে ফুটি কড়িও ছিল না। এই মেয়েটি, তিনি বিড়বিড় করলেন, এ সাধারণ নয়। তার সম্মান প্রথমবারের মতো তার অহংকারকে ছাপিয়ে গেল, কিন্তু জিদ তখনও বাকি ছিল। তিনি সিদ্ধান্ত নিলেন, এবার হবে শেষ পরীক্ষা। এবার ভিখারি সেজে নয়, বরং শতকোটিপতি দেবব্রত চক্রবর্তী সেজে। দীপা যখন সেই মানিব্যাগটি মন্দিরের পুরোহিতকে অর্পণ করলেন, তখন তার মন থেকে একটি বড় বোঝা নেমে গেল। পুরোহিত তার সততার খুব প্রশংসা করলেন, কিন্তু দীপার কাছে এটি কেবল তার কর্তব্য ছিল। তিনি ভারী মনে বাড়ি ফিরলেন। মায়ের ওষুধের টাকা এখন তার কাছে ছিল না। রাতভর তিনি তার মায়ের পাশে বসে থাকলেন, ভেজা কাপড় দিয়ে তার কপালে জলপট্টি দিতে থাকলেন এবং মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকলেন যে কোনো পথ যেন দেখান। তার বিবেক স্বচ্ছ ছিল, কিন্তু তার পকেট খালি ছিল। আর এই তিক্ত সত্য তাকে অস্থির করে তুলছিল। পরের দিন সকালে তিনি তার ফুলের দোকানে বসে রজনীগন্ধার মালা গাঁথছিলেন। এইসব চিন্তায় ডুবেছিলেন, তখনই একটি জিনিস রাস্তায় হেঁটে যাওয়া লোকদের মনোযোগ আকর্ষণ করল। একটি ঝলমলে কালো লিমুজিন, এমন একটি গাড়ি যা এই গলিতে হয়তো কখনো আসেনি, সোজা এসে তার ছোট দোকানের সামনে থামল। দীপা অবাক হয়ে মাথা তুললেন। গাড়ি থেকে স্যুট বুট পরা একজন ড্রাইভার নামল এবং পিছনের দরজা খুলল। দীপার চোখ ধাঁধিয়ে গেল। অন্য একজন অত্যন্ত দামি স্যুট পরা লোক বাইরে এলো। সে কালো চশমা পরেছিল। লোকটি সোজা দীপার কাছে এলো। আপনি কি দীপা? তার কণ্ঠে কর্তৃত্বের সুর ছিল। দীপা ঘাবড়ে গিয়ে হ্যাঁতে মাথা নাড়লেন। জি, আপনাকে মিস্টার দেবব্রত চক্রবর্তী তার অফিসে ডেকেছেন। প্রিয়ার বুক ধরফর করে উঠল। দেবব্রত চক্রবর্তী, এই নাম তো তিনি শুধু খবরের কাগজে পড়েছিলেন, শহরের সবচেয়ে বড় শিল্পপতি। কিন্তু আমাকে কেন? আমি কি কোনো ভুল করেছি? তার মনে হল হয়তো কালকের মানিব্যাগের কোনো ব্যাপার আছে। হতে পারে ওই মানিব্যাগটি তাদের ছিল। আপনাকে সেখানে পৌঁছালে জানতে পারবেন। দয়া করে আমাদের সঙ্গে চলুন। দীপা ভয় ও উদ্বেগের মধ্যে সেই লোকটির সঙ্গে গাড়িতে উঠে পড়লেন। আধ ঘণ্টা পর তিনি এমন একটি ভবনের সামনে দাঁড়ালেন যা কাঁচ ও ইস্পাত দিয়ে তৈরি এবং আকাশ ছুঁয়ে যাচ্ছে চক্রবর্তী টাওয়ার। তাকে সবচেয়ে উপরের ফ্লোরে নিয়ে যাওয়া হলো। তিনি এমন একটি অফিসে প্রবেশ করলেন যা তার পুরো বাড়ির চেয়েও বড় ছিল। সামনে একটি বিশাল টেবিলের পিছনে একটি দামি চেয়ারে সেই ব্যক্তি বসেছিলেন, দেবব্রত চক্রবর্তী। দীপা তাকে দেখলেন এবং এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এই চোখগুলি, এই তীক্ষ্ণ বিদ্ধ করা চোখগুলি তিনি যেন কোথাও দেখেছেন, কিন্তু কোথায়? বসুন। দেবব্রতর কণ্ঠস্বর গভীর ও ঠান্ডা ছিল। দীপা সোজা হয়ে বসে পড়লেন। দেবব্রত কিছুক্ষণ তাকে স্থিরভাবে দেখলেন এবং তারপর তার ড্রয়ার থেকে একটি চেক বই বের করলেন। আমি তোমাকে চিনি এবং আমি এটাও জানি যে তুমি আমার ছেলের সায়নের সাথে মেলামেশা করো। দীপার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সায়ন, তার সায়ন, যে নিজেকে একটি ছোট কোম্পানির ম্যানেজার বলতো, সে এই সাম্রাজ্যের উত্তরাধিকারী? তার মাথা ঘুরে গেল। তার মনে হলো সায়ন তাকে প্রতারণা করেছে। আমি সরাসরি বিষয়ে আসি। দেবব্রত একটি ব্ল্যাঙ্ক চেক দীপার দিকে ঠেলে দিলেন। আমি জানি তোমার মতো মেয়েরা কি চায়। কাল কালীমন্দিরের সিঁড়িতে 5 লক্ষ ফিরিয়ে দিয়ে তুমি খুব ভালো অভিনয় করেছিলে। তুমি ভেবেছিলে ছোট অঙ্ক প্রত্যাখ্যান করে সায়নের মাধ্যমে তুমি আমার পুরো সম্পত্তিতে দখল করে নেবে। দীপার চোখে জল ভরে এলো। এটা ছিল চূড়ান্ত অপমান। এই নাও ব্ল্যাঙ্ক চেক, দেবব্রত চক্রবর্তী বললেন। এতে তোমার দাম লেখো। 10 লাখ, 1 কোটি, 10 কোটি, যত টাকা তোমার আমার ছেলের থেকে দূরে থাকার জন্য চাই, ভরে নাও। এই টাকা নাও
এবং এই মুহূর্তে আমার ছেলের জীবন থেকে এবং এই শহর থেকে চলে যাও। এটি ছিল দীপার জীবনের শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। একদিকে সেই প্রেম যা তাকে ধোঁকা দিয়েছিল, আর অন্যদিকে এত সম্পদ যা তার মায়ের জীবন বাঁচাতে পারত। দেবব্রত চক্রবর্তী হাসলেন। তার বিশ্বাস ছিল যে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যা তিনি কিনতে পারেন না। দীপার কানে দেবব্রত চক্রবর্তীর শব্দগুলি বিশ্বের মতো মিশে যাচ্ছিল। সায়নের ধোঁকা এবং এখন এই অপমান। এক মুহূর্তের জন্য তার মনে হলো যে তিনি ভেঙে পড়ে সেখানেই লুটিয়ে পড়বেন। তার চোখের সামনে মায়ের অসুস্থ মুখ এবং তারপর সায়নের হাসি মুখটি ঘুরে বেড়াল। উভয়ই তাকে ছলনা করেছে, একজন নিজের পরিচয় লুকিয়ে আর অন্যজন তার দারিদ্র্যের উপহাস করে। কিন্তু তারপর চোখের জলের সেই ধোঁয়াশায় কিছু একটা পরিষ্কার হলো। দীপা তার ভেজা চোখ তুললেন এবং দেবব্রত চক্রবর্তীর মুখের দিকে স্থিরভাবে তাকালেন। সেই ঠান্ডা নির্মম চোখ, সেই কর্তৃত্ব, সেই কণ্ঠস্বর। কাল কালী মন্দিরের সিঁড়িতে দীপা আস্তে আস্তে পুনরাবৃত্তি করলেন। তার মাথায় বিদ্যুৎ খেলে গেল। 5 লক্ষ? আপনি কি করে জানলেন যে আমি 5 লক্ষ ফিরিয়ে দিয়েছি? আমি তো শুধু পুরোহিত মশাইকে দিয়েছিলাম। দেবব্রত চক্রবর্তী এক মুহূর্তের জন্য থমকে গেলেন। আমার লোকেরা? না। দীপার কণ্ঠস্বর কাঁপল, কিন্তু এবার ভয় নয়, বরং একটি বিক্ত সত্যের উপলব্ধিতে। ওই চোখগুলি, সেই তীক্ষ্ণ চুলকে দেওয়া চোখগুলি যা আমাকে দেখছিল যখন আমি আপনাকে জল দিচ্ছিলাম, যখন আমি আপনাকে আমার শালটি পরিয়েছিলাম। দীপা নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তার সব ভয় উবে গেল। বাবা, তিনি প্রায় ফিসফিস করে বললেন। সেই ভিখারি, সেই অসহায় বৃদ্ধ লোকটি, সে আপনিই ছিলেন। দেবব্রত চক্রবর্তী তার দামি চেয়ারে জমে গেলেন। তার মুখ, যা সবসময় ক্ষমতা এবং অহংকারে উজ্জ্বল থাকত, প্রথমবারের মতো ফ্যাকাশে হয়ে গেল। তার সবচেয়ে বড় বাজি উল্টে গিয়েছিল। তিনি ধরা পড়ে গিয়েছিলেন। দীপার চোখ থেকে জল ঝরে পড়ল, কিন্তু এখন তা অসহায়তার নয়, বরং গভীর ক্ষোভ ও করুণার ছিল। আপনি এত নিজে নেমে গেছেন মিস্টার চক্রবর্তী, তিনি বললেন। তার কণ্ঠে এক অদ্ভুত শক্তি ছিল। একজন শতকোটিপতি যিনি নিজের পুত্রবধূর পরীক্ষা নেবার জন্য ভিখারির রূপ ধারণ করেছেন। তিনি সেই ব্ল্যাঙ্ক চেকটি তুলে নিলেন। আপনি মনে করেন যে আপনি এই কাগজের টুকরো দিয়ে আমার মূল্য নির্ধারণ করবেন, আমার সততা কিনবেন? আমার টাকার দরকার, তিনি কাঁদতে কাঁদতে বললেন। এত দরকার যে আমি হয়তো প্রকাশও করতে পারবো না। আমার মা শয্যাশায়ী। কিন্তু আপনার মতে ধনী লোকেরা কখনো বুঝবেন না যে আমাদের গরিবদের কাছে যখন টাকা থাকে না, তখনও আমাদের কাছে কিছু থাকে। তাকে বিবেক বলে। দেবব্রতর মুখ হাঁ হয়ে গেল। আপনি শতকোটিপতি হয়েও এত কাঙাল যে আপনাকে একটি মেয়ের ভালোবাসা পরীক্ষা করার জন্য ছদ্মবেশ ধারণ করতে হলো? আপনার মনে হলো আমি আপনার টাকার জন্য মরি? আপনার সম্পত্তি আপনাকে এত অন্ধ করে দিয়েছে যে আপনার কাছে প্রতিটি মানুষ বিকিয়ে যাওয়া মনে হয়। আপনি পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, মানবতাকে চিনতেই পারেননি। এবং তারপর দেবব্রত চক্রবর্তী কিছু বলার আগেই দীপা সেই ব্ল্যাঙ্ক চেকটি ছিঁড়ে টুকরো টুকরো করে তার টেবিলের উপর ছুঁড়ে দিলেন। এই নিন আমার মূল্য। তিনি ঘুরলেন এবং দরজার দিকে বাড়লেন। আর সায়নের কথা যদি বলেন, তিনি ঘুরে বললেন, সে আমার কাছে তার পরিচয় লুকিয়ে আমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু আপনি তো আজ এটা প্রমাণ করে দিলেন যে সে তার ধনী বাবার চেয়ে বেশি ধনী, কারণ অন্তত তার হৃদয় এখনও বিক্রি হয়নি। দীপা দরজা খুলতেই দরজাটি নিজেই খুলে গেল। সামনে সায়ন দাঁড়িয়েছিলেন, হাঁপাচ্ছিলেন। তিনি তার বাবার সেক্রেটারি মারফত শুনেছিলেন যে দীপাকে ডাকা হয়েছে। তিনি টেবিলের উপর ছেঁড়া চেকে টুকরোগুলি দেখলেন, দীপার চোখে জল দেখলেন এবং তার বাবার নত মাথা দেখলেন। তিনি সব বুঝে গেলেন। দীপা, তিনি তার দিকে এগিয়ে গেলেন। দাঁড়াও প্লিজ দীপা। দীপা ঘুরে তাকে দেখলেন। তার চোখে জল এবং প্রশ্ন ছিল। কেন থামব সায়ান? বা তোমার আসল নাম যাই হোক, এই সব কি একটা উপহাস ছিল আমার সঙ্গে, আমার গরিবদের সঙ্গে? প্রথমে তুমি মিথ্যে বললে, আর তারপর তোমার বাবা, তিনি আমার মানবতাকে নিলামে তুললেন। সায়ান ব্যথাতোর দৃষ্টিতে তার বাবার দিকে তাকালেন। আমি মিথ্যে বলিনি যে আমি তোমাকে ধোঁকা দিতে চেয়েছিলাম দীপা। আমি মিথ্যে বলেছিলাম কারণ আমি একে চিনতাম। তিনি তার বাবা দেবব্রত চক্রবর্তীর দিকে আঙুল তুললেন। আমি জানতাম যে ইনি আমার জীবনের প্রতিটি আনন্দকে টাকা দিয়ে মাপবেন। আমি জানতাম যে ইনি বিশ্বাস করবেন না যে কোনো মানুষ কেবল মানুষ হিসাবে ভালোবাসতে পারে। আমি তোমাকে এনার ক্ষতিকারক মানসিকতা থেকে বাঁচাতে চেয়েছিলাম। সায়নের কণ্ঠের রাগ ও অসহায়তা ছিল, এবং আজ ইনি সেটাই করলেন যার ভয় আমি পেয়েছিলাম। ইনি তোমাকে নয় বাবা, ইনি আজ আমাকে ছোট করেছেন। ইনি আমার প্রেমকে নিলাম করার চেষ্টা করেছেন। দেবব্রত চক্রবর্তী, যিনি তার চেয়ারে মূর্তির মতো বসেছিলেন,
এ যাবৎকালের সবচেয়ে বড় আঘাত অনুভব করছিলেন। তার নিজের ছেলে, তার নিজের সাম্রাজ্যের উত্তরাধিকারী আজ একটি গরিব মেয়ের জন্য তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার চোখের সামনে সেই সন্ধ্যাগুলি ঘুরতে লাগল, সেই কালী মন্দিরের ঠান্ডা সিঁড়ি, দীপার সেই পুরনো শাল যা হয়তো এখনও তার আলমারিতে কোথাও লুকিয়ে রাখা আছে, সেই 5 লক্ষ টাকা যা প্রত্যাখ্যান করার সময় দীপার চোখে কোনো লোভ ছিল না, ছিল কেবল আত্মসম্মান। আর আজ এই ছেঁড়া চেকের টুকরোগুলি। দেবব্রত চক্রবর্তীর জীবনের প্রতিটি চুক্তি, প্রতিটি জয়, প্রতিটি অহংকার সেই ছেঁড়া টুকরোগুলির সামনে তুচ্ছ হয়ে গেল। তিনি ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠলেন। তার 100 কোটি টাকার সাম্রাজ্যের অহংকার আজ চূর্ণ হয়ে গিয়েছিল। তুমি ঠিক বলছো মা। তার কণ্ঠস্বর যা সবসময় নির্দেশ দিত আজ প্রথমবারের মতো কাঁপছিল। আমি ভিখারির রূপ ধরে তোমার পরীক্ষা নিতে গিয়েছিলাম, কিন্তু বাস্তবতা হল আমি আমার নিজের মানবতার পরীক্ষায় ব্যর্থ হয়েছি। তিনি দীপার দিকে তাকালেন। তার চোখে সেই শীতলতা নয়, বরং এক অদ্ভুত আর্দ্রতা ছিল। আমি 100 কোটিপতি হয়েও কাঙাল। আমার সম্পদ আমাকে এটা শেখাতে পারেনি যে বিবেক কি। সেটা তুমি আমাকে শিখিয়েছ। যখন তুমি আমাকে তোমার সেই শালটি দিয়েছিলে, সেই রাতে সেই ভিখারির ঠান্ডা লাগছিল না। ঠান্ডা তো আমার হৃদয়ে জমেছিল, যা তোমার ভালোত্ব গলিয়ে দিয়েছে। যখন তুমি সেই 5 লক্ষ ফিরিয়েছিলে, তখন আমি জানতে পারলাম যে ধনী হওয়া টাকায় নয়, আচরণে হয়। দেবব্রত সায়নের দিকে তাকালেন। আর আজ যখন তুমি এই চেক ছিঁড়লে, তুমি আমাকে আমার আসল শিক্ষা দেখিয়ে দিলে। দেবব্রত চক্রবর্তী হাত জোড় করলেন। এটি ছিল এমন একটি মুহূর্ত যার কল্পনাও করা যেত না। যদি পারো তবে এই বৃদ্ধ অন্ধ হয়ে যাওয়া বাবাকে ক্ষমা করে দিও। সায়ন তোমাকে বেছে নেয়নি, আমি আমার ছেলের জন্য তোমার মতো পুত্রবধূকে বেছে নিয়েছি। দীপা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। এসব কি হচ্ছিল? কিন্তু দেবব্রতর কণ্ঠস্বর ভরে এলো, হয়তো এখন অনেক দেরি হয়ে গেছে। দীপা সেই দুজনের দিকে তাকালেন। আমার মা। তিনি কেবল এতটুকুই বলতে পারলেন, আমার মা একা, আমাকে যেতে হবে। তিনি কারোর জন্য অপেক্ষা করলেন না। তিনি সেই বিলাসবহুল অফিস থেকে বেরিয়ে গেলেন, পিছনে রেখে গেলেন এক ভাঙা ছেলেকে এবং এমন 100 কোটিপতিকে যিনি আজ তার জীবনে প্রথমবারের মতো হেরেছিলেন এবং সম্ভবত প্রথমবারের মতো কিছু জিতেও ছিলেন। দীপার সেই বিলাসবহুল ভবন থেকে বেরিয়ে খালি পায়ে দৌড়ে দৌড়ে তার বস্তির দিকে ছুটলেন। তার হৃদয় 1000 টুকরোয় বিভক্ত ছিল। সায়নের মিথ্যা, দেবব্রত চক্রবর্তীর জঘন্য খেলা এবং সর্বোপরি তার মায়ের বিগড়ে যাওয়া অবস্থা। তিনি হাঁপাতে হাঁপাতে যখন তার ঝুপড়ির দরজায় পৌঁছালেন, তখন যা দেখলেন তাতে তার শ্বাস বন্ধ হয়ে গেল। ভিতরে 2 জন নার্স ছিল আর একজন সুপরিচিত ডাক্তার, ডক্টর সেন, শহরের সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্ট। তার মায়ের শিয়রে দাঁড়িয়েছিলেন। মায়ের শ্বাসকষ্ট হচ্ছিল না, তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন এবং তার হাতে একটি ড্রিপ লাগানো ছিল। ঘরে সেই ওষুধের গন্ধ ছিল যা দীপা আজ পর্যন্ত কিনতে পারেননি। এসব কি? দীপা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলেন। আপনাকে কে ডাকল? আমার কাছে টাকা নেই। ডক্টর সেন হাসলেন। চিন্তা করবেন না দীপাজি, আপনার মা এখন বিপদের বাইরে। তাকে জরুরি যত্নের প্রয়োজন ছিল এবং আপনার সমস্ত বিলকেও মিটিয়ে দিয়েছেন। তিনি আমাদের এখানে সঙ্গে সঙ্গে পাঠিয়েছেন। কে? দীপা অবাক হয়ে জিজ্ঞেস করলেন। তখনই তার ঝুপড়ির সরু দরজায় 2টি ছায়া এসে দাঁড়াল, দেবব্রত চক্রবর্তী এবং সায়ন। তারা সেই বিলাসবহুল লিমোজিনে আসেননি। তারা একটি সাধারণ গাড়ি থেকে এসেছিলেন এবং হেঁটে সেই কাঁদাভরা গলি পেরিয়ে তার দরজাতে পৌঁছেছিলেন। দেবব্রতর দামি জুতোয় কাঁদা লেগেছিল, কিন্তু আজ তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। দীপার চোখে রাগ ভরে এলো। এটা কি? আমার মাকে কিনে আপনি আমার বিবেক কিনতে চান? দেবব্রত চক্রবর্তী মাথা নিচু করলেন। সেই 100 কোটিপতি যিনি দুনিয়াকে নিজের ইশারায় নাচাতেন, আজ একটি গরিব মেয়ের চৌকাঠে অপরাধীর মতো দাঁড়িয়েছিলেন। না মা, তার কণ্ঠে কর্তৃত্ব নয়, ছিল অনুরোধ। এটা সেই শালের মূল্য, এটা সেই জলের বোতলের দাম, এটা সেই 2টি রুটির ঋণ যা তুমি সেই ভিখারিকে দিয়েছিলে। সেটা এত মূল্যবান ছিল যে আমার এই সমস্ত সাম্রাজ্য মিলেও তার মূল্য শোধ করতে পারবে না। তিনি এগিয়ে এলেন এবং দীপার সামনে হাত জোড় করলেন।
সেই দিন কালী মন্দিরে তুমি বলেছিলে যে এটা ভগবানের পুরস্কার নয়, সততার পরীক্ষা। তুমি তো তোমার পরীক্ষায় পাশ করেছ, কিন্তু আমি হেরে গেছি। আমি তোমাকে আমার পুত্রবধূ করতে আসিনি, তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সমস্ত সম্পদ তোমার পায়ে রাখলেও তোমার সততার কাছে তা কম। সায়ন চোখে জল নিয়ে দীপার দিকে তাকালেন। দীপা, আমি শুধু একটা সত্যি লুকিয়েছিলাম, কিন্তু আজ তোমার সেই সত্যিটি আমার বাবাকে সেই বাস্তবতা দেখিয়ে দিয়েছে যা আমি তাকে কখনো দেখাতে পারিনি। তুমি শুধু আমার মায়ের চিকিৎসা করছো না, তুমি আমার বাবার ভুল ধারণাগুলোর চিকিৎসা করছো। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। দীপা এক নজর তার ঘুমন্ত মায়ের দিকে দেখলেন, যার শ্বাস এখন স্থির ছিল। তারপর তিনি দেবব্রত চক্রবর্তীর মাথা নত করা এবং সায়নের ভেজা চোখ দেখলেন। তার সমস্ত রাগ গলে গেল। তিনি জানতেন যে এটা নাটক নয়, এটি ছিল এক ভাঙা অহংকারের সত্য ছিল। এটি ছিল কর্মের পূর্ণতা যা আজ সম্পন্ন হল। দীপা ধীরে ধীরে দেবব্রত চক্রবর্তীর জোর করা হাত ধরলেন। বাবা, তিনি সেই একই শব্দ পুনরাবৃত্তি করলেন যা তিনি মন্দিরের সিঁড়িতে বলেছিলেন, ভিতরে আসুন। ঘর ছোট হলেও আপনার মেয়েরই তো বটে। দেবব্রত চক্রবর্তী কেঁদে উঠলেন। তিনি তার গরিব হতে চলা পুত্রবধূর পরীক্ষা নেওয়ার জন্য ভিখারির রূপ ধরেছিলেন, কিন্তু সেই গরিব মেয়েটির এক জবাব, তার অকৃত্রিম মানবতা, তাকে তার সমস্ত ধন, তার অহংকার, তার দম্ভ এবং তার হৃদয় দিয়ে দিতে বাধ্য করল।